আজ সুলগ্নার বিয়ে। ওর এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু মায়ের চাপে রাজি হতেই হলো। সুলগ্নারা দুই ভাই বোন। দাদা সৌরভ সুলগ্নার থেকে 5 বছরের বড়। রাজারহাটে একটা আইটি কোম্পানিতে চাকরি করে। নিজের সহকর্মী পায়েলকে ভালোবাসে। সুলগ্নার জন্য ওদের বিয়ে আটকে আছে। দাদা এবং পায়েল দুজনেই ইঞ্জিনিয়ার। সুলগ্না কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করার পর ভেবেছিল নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবে। বাবা বলতেন, প্রত্যেক মেয়ের পায়ের তলায় যেন শক্ত জমি থাকে। পরিস্থিতির চাপে শেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে সে। পাত্র কলেজের প্রফেসর। পাত্রের বাবা রেলের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। বর্তমানে অবসর গ্রহণ করেছেন। মোটে পেনশন পান। ছোট্ট সংসার। বাবা মা আর ছেলে। বিয়ের পর সুলগ্না শ্বশুরবাড়ি এসে বেশ আদর যত্ন পেল। স্বামীকে ঠিক বুঝতে পারল না। মনে হলো লক্ষ্মী ছেলে গোছের, সাথে পাচে থাকে না। সংসারে তেমন কাজ নেই। শ্বশুর ভোরবেলায় চা খান, নিজেই তৈরি করেন। সুলগ্নার চায়ে নেশা আছে জেনে ওকেও 1 কাপ দেন। প্রথম দিন সুলগ্না বলেছিল, আপনি কেন চা করছেন? কাল থেকে আমি চা করে দেব। শ্বশুর বলেন, হুম, আমার নিজের হাতে তৈরি চা না খেলে মন ভরে না, লজ্জায় না করে খাও। সুলগ্না চা খেয়ে শাশুড়িকে ব্রেকফাস্ট তৈরি করতে সাহায্য করে। ব্রেকফাস্ট বলতে ব্রেড টোস্ট, ডিম সেদ্ধ আর কলা। ও ব্রেডে মাখন লাগিয়ে দেয়, ডিম ছাড়িয়ে দেয়, প্লেট সাজিয়ে ডাইনিং টেবিলে রাখে। সারাদিন আর কোনো কাজ নেই। রান্নার লোক সকাল 8টার মধ্যে এসে যায়। ঘর মোছা, বাসন মাজা, এমনকি গ্রিল মোছা, ফার্নিচার মোছারও আলাদা লোক আছে। সুলগ্নার সময় কাটে না। সে সামনে সুগতকে বলে চাকরির পরীক্ষা দিতে চায়। সুগত জানায়, মা বাবার মত নাও। সুলগ্না ঠিক করল, সবাই যখন ব্রেকফাস্ট করতে বসবে তখন কথাটা পারবে। কথাটা বলা মাত্র শাশুড়ি এক কথায় নাকচ করে দিয়ে বললেন, আমাদের টাকার অভাব নেই, আর সময় কাটাতে চাইলে বই পড়ো, সেলাই জানলে সেলাই করো, আর টিভি দেখো। চাকরি করার প্রয়োজন নেই। আজ বাদে কাল বাচ্চা হলে দেখবে তখন 24 ঘন্টাও কম পড়ে যাচ্ছে। বিয়ের মাস তিনেক পরে সুলগ্না প্রেগনেন্ট হলো। দুই বাড়িতে আনন্দের বাতাস বয়ে গেল। ঘটা করে স্বাদ হলো। সময় হলে নার্সিংহোমে সে বাচ্চার জন্ম দিল। বাচ্চাটা তৃতীয় লিঙ্গের। সুলগ্নার শাশুড়ি ছেলেকে বলল, এই বাচ্চা এক্ষুনি হিজড়েদের কাছে দিয়ে আয়। সুলগ্না বাচ্চাকে আঁকড়ে বলে, খবরদার, আমার বাচ্চার গায়ে কেউ হাত দিলে তাকে খুন করে ফেলব। বাচ্চার দোষ কি? কেন আমার সন্তান সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষে করবে? একজন প্রতিবন্ধী বাচ্চার যদি বাবা মায়ের কাছে থাকার অধিকার থাকে, তাহলে আমার বাচ্চার থাকবে না কেন? ও তো সেই অর্থে প্রতিবন্ধী নয়। ওকে সুশিক্ষা দিলে ওই সমাজের উপকারে লাগবে। এখনো আমাদের সমাজ এটা বুঝল না। আমার সন্তান ছেলে বা মেয়ে নয়, ঠিক আছে, বিয়ে করতে পারবে না, তাই তো? এই সমাজে কত ছেলে মেয়ে সারা জীবন অবিবাহিত থাকে না? আমার সন্তান যদি আমার অগোচরে পাচার করে দাও, তবে আমি আত্মহত্যা করব। সুলগ্নার চোখ দিয়ে যেন আগুন বের হতে লাগলো। শাশুড়ি বললেন, তাহলে আমাদের বাড়িতে তোমার স্থান হবে না। খোকার আবার বিয়ে দেব। আমার ছেলেকে ডিভোর্স দেবার জন্য কত টাকা চাই বলো? 1 পয়সাও নয়। আপনার ছেলেরও কি তাই মত? সুগত মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে বলল, কেন জেদ করছো? ওকে মা যেখানে দিয়ে দিতে বলছে দিয়ে দাও। পরে আবার আমাদের সুস্থ বাচ্চা হবে, দেখো। সুলগ্না বলল, আমি সব বুঝতে পেরেছি। আমি এই বাচ্চা নিয়ে চলে যাব। 1 পয়সা চাই না। কেবল আমার বাবার দেওয়া গয়না আর সার্টিফিকেটগুলো আমি নিয়ে যাব। ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিও, সই করে দেব। হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে সুলগ্না বাপের বাড়ি উঠল। দাদা বৌদি এবং বাবা মাকে জানালো সে এখানে থাকতে আসেনি। নিজের একটা ব্যবস্থা করে তারপর সে চলে যাবে। শ্বশুরবাড়ি গিয়ে গয়নার সার্টিফিকেট নিয়ে এলো আর বলে এলো ডিভোর্স পেপার যেন বাপের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। সুলগ্নার বাবা বললেন, এখনো আমি বেঁচে আছি, এই বাড়ি আমার, তুই তোর সন্তান নিয়ে এখানেই থাকবি। সুলগ্না জানালো কোনো পরিচিত পরিবেশে সে থাকতে চায় না। চাকরির পরীক্ষাগুলো দিয়ে একটা চাকরি পেলে সে চলে যাবে পরিচিত পরিবেশ থেকে। সন্তানের নাম রাখলো ঋষি। পাড়া প্রতিবেশীদের কৌতূহলের শেষ নেই। নানা জানি নানান কথা বলতে লাগলো। সুলগ্না তাদের পরিষ্কার জানিয়ে দিল,
তার সন্তানের ভালো মন্দের দায়িত্ব তার নিজের। সুতরাং কোনো উল্টোপাল্টা কথা যেন তারা বাড়ি বয়ে এসে না বলে। ঝামেলার পর ঝামেলা লেগে থাকে। তৃতীয় লিঙ্গরা এসে দাবি জানায় বাচ্চা তাদের দিয়ে দিতে হবে। সবকিছুর সাথে সুলগ্না লড়াই করে নিজের জেদ বজায় রাখল। এইভাবে মাস ৬ কাটার পর সে নামকরা একটা কোম্পানিতে কেমিস্টের চাকরি পেলে ওকে চলে যেতে হলো হায়দ্রাবাদ। সুলগ্না ঈশ্বরকে ধন্যবাদ জানালো তার ইচ্ছে পূরণ করার জন্য। বাচ্চার জন্য একজন কাজের লোকের ব্যবস্থা না করলে সুলগ্নার পক্ষে চাকরি করা সম্ভব নয়। কিন্তু অচেনা অজানা জায়গায় কাকে বিশ্বাস করবে? একদিন ঋষির কিছু জিনিসপত্র কেনার জন্য মার্কেটে গেছে। সেখানে ওর কলেজের বন্ধু সুতপার সাথে দেখা। সুলগ্নাকে একটা কফি শপে নিয়ে সে সুলগ্নার সব খবর নিল এবং ওর সমস্যারও সমাধান করে দিল। সুতপার স্বামী এই হায়দ্রাবাদে একটা নামকরা এমএনসিতে চাকরি করত। হায়দ্রাবাদে ওদের ৩ পুরুষের বাস, বেশ বড় বাড়ি। সুতপার কপালে সুখ সইল না। ওর স্বামী হঠাৎ বাইক দুর্ঘটনায় মারা যায়। তারপর সুতপা একটা ক্রেস খোলে। প্রথমে ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে, আর কর্মচারীও অনেক। সুতপা জানায় সুলগ্না যেন ওর বাচ্চাকে ক্রেসে রেখে যায় অফিস যাওয়ার সময়, আর ফেরার সময় নিয়ে যায়। সুলগ্না বন্ধুকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে। ঋষি বড় হতে লাগলো। সুলগ্না ঋষিকে স্কুলে ভর্তি করার জন্য তৈরি করতে গিয়ে বুঝল ও খুব মেধাবী। যা পড়ে বা শোনে সব মনে রাখে। নার্সারিতে না দিয়ে বাড়িতে রেখে পড়িয়ে ক্লাস 1-এ ভর্তির জন্য তৈরি করল ঋষিকে। প্রথমে যে স্কুলে ফর্ম ফিল আপ করে জমা দেয় সেই স্কুল থেকে সুলগ্নাকে ডেকে পাঠিয়ে জানানো হয় এই স্কুলে ঋষিকে ভর্তি করা যাবে না। সুলগ্না বোঝাতে চেষ্টা করল আগে পরীক্ষা দিতে দেওয়া হোক। ও অন্যান্য ছেলেমেয়েদের থেকে কোনো দিক দিয়ে কম নয়, কিন্তু সে কথা কমিটি কানেই নিল না। এইভাবে একটার পর একটা স্কুল থেকে যখন হতাশ হয়ে ফিরছে তখন সুতপা সব শুনে ওকে একজন ভদ্রলোকের কাছে নিয়ে যায়। তিনি জানান, আমি এখানকার একটা উন্নত মানের স্কুলের নাম বলছি, ওটা ইন্টারন্যাশনাল স্কুল, ওখানে আপনার সন্তানকে ভর্তি করে দিন। ওরা কোনো ভেদাভেদ করে না। ঋষি স্কুলে ভর্তি হলো। যখন ১২ বছর বয়স হলো তখন ওর মনে নিজের সম্বন্ধে প্রশ্ন জাগল। সুলগ্না খুব সুন্দরভাবে ওকে সব বুঝিয়ে দিল। অসাধারণ মেধাবী ঋষি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাশ করে কানপুর আইআইটিতে চান্স পায়। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়। মাকে জানায় সে ভবিষ্যতে মহাকাশ নিয়ে গবেষণা করতে চায়। যেদিন দুর্দান্ত রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং পাশ করে সেদিন মাকে প্রথম কাঁদতে দেখে ঋষি। কত লড়াই যে সুলগ্নাকে করতে হয়েছে সেটা একমাত্র সে নিজেই জানে। ঋষি মাকে বলে, মা, তোমার লড়াই শেষ, এবার আমার লড়াই। ইসরোতে কর্মী নিয়োগ হবে, যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণী পেতে হবে। আমার অনেক বেশি নাম্বার আছে, আর আমার পরীক্ষায় বসতে কোনো অসুবিধে হবে না। তুমি তো জানো 15ই এপ্রিল 2014 সালে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে শিক্ষার ও চাকরির ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন থাকবে। আমার রিজার্ভেশনের দরকার নেই। তুমি আমায় শিখিয়েছ আমার পরিচয় হবে মানুষ। আমি মানুষ পরিচয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়ালাম। সুলগ্না বলল, আজ আমার লড়াই সার্থক হলো। সুতপা দরজার সামনে দাঁড়িয়ে সব দেখছিল। ঘরে ঢুকে বলে, জয় নারী শক্তির জয়। এই যে বলা হয় আমরা নারী, আমরা পারি, কেন বলতো? আমরা আসলে দশভুজা, 8টা হাত লুকিয়ে রাখি, কিন্তু প্রয়োজনে বের করি। সবাই সুতপার কথা শুনে হেসে উঠল। ভারী পরিবেশটা হালকা হয়ে গেল।